হ্যালো, আমি রুহি চ্যানেল বলছি। ভেবে দেখুন, আপনি যে বিল্ডিংটিতে বাস করছেন এটি শুধু বাড়িই নয়, এটি একটি শহর। এই বিল্ডিংটিতে সকল প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদায় একই ছাদের নিচে জড়ো করা হয়েছে। এখানে মানুষ শুধু লিফটে যাত্রা করে মুদির দোকানে, পোস্ট অফিসে, এমনকি নোটারি অফিসেও যেতে পারে। বাইরে ভীষণ ঝড় এবং বিশাল তুষারপাত থাকা সত্ত্বেও এই বিল্ডিং এ বসবাসকারী বাচ্চারা তাদের বিল্ডিং এর ভূগর্ভস্থ টানেল দিয়ে স্কুলে যায়। এটি আলাস্কার দক্ষিণে অবস্থিত হুইটিয়ার একটি উপকূলীয় শহর, যা উঁচু পাহাড় এবং সমুদ্রের মধ্যে অবস্থিত। এটি আনুমানিক 51 বর্গ কিলোমিটার বা 20 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এখানকার জনসংখ্যার জন্য শুধুমাত্র একটি আবাসিক এলাকা রয়েছে। হুইটিয়ারের বাসিন্দাদের জন্য তাদের বিল্ডিং এর করিডোরে হাঁটা মানে তাদের প্রতিবেশীদের রাস্তায় হাঁটা। মুদি দোকানে পাজামা পরে পুলিশ প্রধানকে অভ্যর্থনা জানানো বা লন্ড্রি রুমে মেয়রের কাছে ছুটে যাওয়া এই কমিউনিটির জন্য খুবই সাধারণ একটি ব্যাপার। এখন আমরা হুইটিয়ারে যাওয়ার জন্য আমাদের এই টানেলটি খুলে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এই টানেলটি হচ্ছে শুধুমাত্র একমুখী একটি পথ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। শহরের প্রবেশ এবং প্রস্থান নিশ্চিত করতে প্রতি আধা ঘন্টা অন্তর দিক পরিবর্তন করতে হয়। এখানে টানেলের অবস্থা এবং সময় সীমাবদ্ধতার কারণে সাইকেল এবং পথচারীদের চলাচলের অনুমতি নেই। এখানে প্রবেশদ্বারে ত্রিভুজ আকৃতির ছাদ তুষারপাতের সময় টানেলটির মুখ বন্ধ করতে প্রতিরোধ করা হয়। অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল টানেল একমাত্র রাস্তা যা হুইটিয়ারকে 80 বছর ধরে বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত রেখেছে। পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই 4 কিলোমিটার বা 2.4 মাইল দীর্ঘ টানেলটি মার্কিন সামরিক বাহিনী একটি রেলপথ হিসেবে তৈরি করেছিল এবং 2000 সালে এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। হুইটিয়ার যাওয়ার আরেকটি উপায় হচ্ছে সমুদ্রের উপর দিয়ে, কিন্তু স্থলপথে যাওয়ার একমাত্র পথ হলো এই একমুখী টানেল যা আপনি এখন দেখতে পাচ্ছেন। আমাদের অন্য পাশ দিয়ে একটি ট্রেন চলে গিয়েছে, তাই এখন আমরা পথ পাড়ি দিতে পেরেছি। প্রথমেই আমি যে জিনিসটি লক্ষ্য করছি তা হলো এই জায়গাটি বন্দরের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। এখানে সকল ছোট বিল্ডিংগুলো মাছ ধরার সংরক্ষিত এলাকা হিসেবে ব্যবহৃত হয়। যেই বিল্ডিংটিতে সবাই বাস করে ঠিক এর পাশে এগুলো অবস্থিত। এটা দেখতে ঠিক সোভিয়েত ইউনিয়নের দেখা গঠনবাদী স্থাপত্যের মতোই। আমি বেগিস টাওয়ারের ঠিক সামনেই এখন, যেখানে পুরো শহর একই ছাদের নিচে থাকে। তো চলুন ভিতরে ঢোকা যাক। নিচতলার ঐতিহাসিক ছবিগুলো আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন সামরিক কর্মীদের সেবা করার জন্য এই ভবনটি 1956 সালে প্রথম নির্মিত হয়েছিল। এই 14 তলা বিল্ডিং এ মোট 196টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 1000 জন লোকের জন্য থাকার জায়গা সরবরাহ করার ক্ষমতা রয়েছে। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে একটি মুদির দোকান, একটি লন্ড্রি শপ, একটি স্টোরেজ এলাকা এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ, 2টি গির্জা, পৌরসভার অফিস, টানেল দ্বারা যুক্ত একটি স্কুল, একটি পোস্ট অফিস, এমনকি একটি নোটারি অফিসও অন্তর্ভুক্ত রয়েছে এখানে। শীতের সময় এখানকার মানুষ কয়েক সপ্তাহ ধরে বিল্ডিং এর ভিতরে অবস্থান করে। এটা যেন একটা ছোট বাজার যেখানে আপনি আপনার সবকিছু পাবেন। একটু সামনে এগিয়েই আমরা কোজি কর্নারে একটি স্টোর পেলাম। আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালোভাবেই সকল কিছু মজুদ রেখেছেন। টিনজাত খাবার থেকে শুরু করে ব্যক্তিগত সকল পণ্য এই কোজি কর্নার স্টোরে পাওয়া যাবে। এই দোকানটিতে কোনো ফার্মেসি নেই, কিন্তু এই দোকানে ব্যথানাশক এবং সকল ধরনের সাপ্লিমেন্টারি ওষুধ খুব সহজেই পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন এখানে টাইও রয়েছে, এমনকি ওষুধও রয়েছে। সবকিছু গুছানো এবং একসাথে সবকিছু পেয়ে যাবেন। নিচতলার আরেকটি অংশ লন্ড্রি রুম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মানুষ টাকা দিয়ে জামা কাপড় ওয়াশ করতে পারে। কাপড় ওয়াশ চলাকালীন সময়ে তারা এই ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন ধরনের খাবার এবং পানি সংগ্রহ করতে পারে। এছাড়াও তারা এই এটিএম ব্যবহার করে দ্রুত ব্যাংকিং লেনদেনও পরিচালনা করতে পারে। বিল্ডিং এর দীর্ঘ রাস্তার করিডোরের শব্দ শোষণের জন্য পপকর্ন সিলিং ব্যবহার করা হয়েছে এখানে। নিচতলার এই নোটারিতে মানুষরা কয়েক মিনিটের মধ্যেই তাদের কাগজপত্রের কাজ শেষ করতে পারে এখানে। এই বিল্ডিং এর সকল ফ্লোরেই এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদিও এখানে কোনো অপরাধ নেই, কিন্তু সময় সময় ছোটখাটো অপরাধ ঘটতেই পারে। ছোট কোনো ডাকাতি অথবা প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডা আমাকে দেখছে। আমরা জানতে পারি সম্প্রতি এই ভবনটিতে একটি পুলিশ স্টেশন রয়েছিল। তাই বলা যায় এখানে অপরাধ করলে একজন বাসিন্দাকে গ্রেপ্তার করে তার নিজস্ব ভবনের মধ্যেই কারাগারে বন্দী রাখার ব্যবস্থাও রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে বেসমেন্টে যাচ্ছি। এটা হলো এই বিল্ডিং এর স্টোরেজ এরিয়া। এখানে মানুষ তার মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে রাখে। এটা দেখতে অনেকটা হরর মুভির মতো। এখানে 2টি ভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য 2টি ভিন্ন গির্জা রয়েছে। বেসমেন্টে নিউ লাইট চার্চে প্রতি রবিবার সকাল 9টা থেকে সামোয়ান ভাষায় আপনি মধুর কণ্ঠে এখানে গান শুনতে পাবেন। অন্যদিকে হুটিয়ার খ্রিস্টান কমিউনিটি চার্চ 7 তলায় অবস্থিত এবং তাদের সকল পরিষেবা সকাল 11টায় শুরু হয়ে থাকে। বেগিস টাওয়ারটিকে বাইরে থেকে একটি এক কাঠামোর বিল্ডিং এর মতো দেখা যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন 3টি পৃথক বিল্ডিং নিয়ে গঠিত। এদের মধ্যে 20 সেন্টিমিটার বা 7.8 ইঞ্চি ব্যবধানের গ্যাপ রয়েছে। এই ফাঁকাংশ স্বাধীনভাবে দুলতে সাহায্য করে এবং ভূমিকম্পের ক্ষেত্রে কাঠামোগত ঝুঁকিকে অনেকটা হ্রাস করে। আপনি এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি মাটির নিচ পর্যন্ত চলে গিয়েছে। আগুন এবং ভূমিকম্প প্রতিরোধী এই বিল্ডিংটি 1964 সালের গ্রেট আলাস্কান ভূমিকম্পকে গুরুতর ক্ষতি ছাড়াই প্রতিরোধ করতে পেরেছিল, যা 9.2 মাত্রার এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প হিসেবে পরিচিত। সেই সময় শুধুমাত্র সুনামির কারণে ভবনের বাইরে থাকা 13 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
আপনি যেমনটা দেখছেন এখানে 15টি ফ্লোর রয়েছে, তবে দক্ষিণের বিল্ডিংটিতে 14টি ফ্লোর রয়েছে। তারা বিশ্বাস করে 13 নং ফ্লোর খারাপ ভাগ্য নিয়ে আসে। বিল্ডিং এর উপরের 2 তলা পর্যটকদের জন্য বিছানা এবং সকালের নাস্তা পরিবেশনের জন্য ব্যবহার করা হয়, যারা এখানে ছুটি কাটানোর জন্য জাহাজে করে এসে থাকেন। এছাড়াও একটি হোটেল রয়েছে এখানে। 15 তলার এই রুমটিতে সকল মালিকেরা একত্রিত হন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন। অন্যভাবে বললে পুরো শহরটির সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়। 3 থেকে 18 বছর বয়সী 35 জন শিশু এই ভবনটির এই স্কুলে পড়াশোনা করে। শুধু পড়াশোনাই নয়, সকল ধরনের ফিজিক্যাল ফ্যাসিলিটি এই স্কুল দ্বারা তারা প্রদান করে থাকে। হুইটিয়ার কমিউনিটি স্কুল শহরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি টানেল দ্বারা বেগিস টাওয়ার সাথে সংযুক্ত, তাই শিক্ষার্থীরা চাইলে তারা শুধু পায়জামা এবং চপ্পল পরেই এই টানেলের ভিতর দিয়ে দ্রুত স্কুলে যেতে পারে। এই শিশু শিক্ষার্থীদের জন্য তাদের স্কুল এবং বাড়ির ধারণা প্রায় একই রকম। এই রুমটিতে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা বানিয়ে থাকে এবং একই পরিবারের মতো সকলে নাস্তা খেয়ে থাকে। শ্রেণীকক্ষগুলো বিভিন্ন স্তর এবং গ্রেডে ভাগ করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থীর হোমওয়ার্ক করতে সমস্যা হয় অথবা সে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে চাইলে সব সময় তার প্রতিবেশী শিক্ষকের দরজায় নক করতে পারে। You've seen the mountains and stuff. I've lived everywhere, and you can't get the views like that here. We're isolated from the big city and the big everything that's going on in the city. You feel like everybody's your neighbor. এখানে আসলে কতজন মানুষ বাস করে? I think the whole population of Whittier is like 300. এই বিল্ডিং এ থাকা মানুষের গড় বয়স কত হতে পারে? Range between maybe like 30 to 50 years old, I would assume. আপনি যখনই হুইটিয়ার চারপাশে ঘুরে বেড়াবেন, এখানের মানুষের চেহারা বৈচিত্র্য এবং বহু সংস্কৃতির প্রভাব দেখে আপনি অবাক হবেন, যেটা আপনাকে মহাজাগতিক শহরের একটি অনুভূতি দেবে। এর কারণ এখানে অনেক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী মাছ ধরা শিল্পে কাজ করার আশা নিয়ে এখানে আসে। We have a very large Samoan population here, Filipinos, some native, some white. The school is very diverse. I think that if they sing happy birthday, they'll sing happy birthday in maybe 2 or 3 languages. আপনি কি বলবেন কেন এখানকার মানুষ একই ছাদের নিচে একসাথে বসবাস করে? Well, so you can't hear, there really isn't a lot of usable land. The rest of it is either owned by the federal government or it's owned by the railroad. Like literally this is really the only place to live. এই ভবনটিতে একটি মেয়রের কার্যালয়, পুলিশ বিভাগ এবং একটি কারাগারও আছে, তাই না? All in here. Yeah. কখনো কি দেখেছেন জেলে কাউকে পাঠানো হয়েছে? Yes. I remember when a cop handcuffed a man to the stop sign outside there and left him there for a while. আমার মনে হয় এখানে একটি ক্লিনিকও আমি দেখেছি, তাই না? It was on the 3rd floor, and that was actually so convenient. এখানে থাকা রুমগুলোর গড় ভাড়া কিরকম হতে পারে? 1 room, 700, and 2 rooms like 1,000. 3 rooms is 1,200. It's all including the utilities. হুইটিয়ার একটি সাধারণ রুমে আপনাকে স্বাগতম। এখানে একটি রান্নাঘর রয়েছে। এই ইউনিটটিতে 2টি ঘর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সিডি, ডিভিডি, এমনকি তারা এখানে প্রোটন ক্যাসেটও ব্যবহার করছে। তারা এখানে গড়ে বর্তমান ইউএস প্রযুক্তির প্রায় 20 বছরের পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। আমরা এখানে একটি অনেক পুরনো টেলিভিশন দেখতে পাচ্ছি। এছাড়াও তারা এখানে সকল পুরনো আসবাবপত্র রেখে দেয়। এই অ্যাপার্টমেন্টটি একজন ক্রেতার কাছে $1,75,500 বিক্রি হবে। আপনার কাছে এখানে থাকার খারাপ দিকগুলো কি কি? It has this depressing side. Over here you can hear a pin drop or the wind blowing in the window. বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখানে একটি জনপ্রিয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। এখানের মানুষ হুইটিয়ার প্রিজনার লেখা পোশাক পরে ঘুরতে দেখা যায়। এখানকার বাসিন্দারা টানেল অপারেটিং এর একটি নির্দিষ্ট সময় কঠোরভাবে মেনে চলে। যদি তারা কোনো কারণে বাইরে সময় কাটাতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই টানেল বন্ধ করার সময় রাত 11:15 আগে অবশ্যই ফিরতে হবে। অন্যথায় পরের দিন সকাল 5:30 পর্যন্ত তাদেরকে গাড়ির ভিতরেই ঘুমাতে হবে। Came all the way here and missed the tunnel. Ended up camping on the other side and hoping you got enough fuel for your heater. If anybody commit any crimes over here, so you cannot escape. Yeah. They call the tunnel and they close that door. So this side the ocean, this side mountain. হুইটিয়ারে আপনি অনেক কেনাকাটা করতে পারবেন, অনেক পরিষেবা গ্রহণ করতে পারবেন, কিন্তু ট্রানজিট খরচের কারণে এখানে পণ্যগুলো বেশ দামি। এই কারণে বিশেষ চাহিদা পূরণে বাসিন্দাদের বাইরে যেতে হয়। To go to Anchorage and get a haircut is it takes too much time out of my day. If your car breaks down, you're pretty screwed. যেহেতু মধ্যরাতে টানেল বন্ধ থাকে, কাউকে যদি ওই সময় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়, Fire trucks, paramedics, they have free
unless there's an actual train going through it at the time. আমি শুনেছি টানেলটি 2000 সালে জনসাধারণকে গাড়ি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছিল, কিন্তু ঠিক ওই সময়ের আগে মানুষেরা কিভাবে তাদের দৈনন্দিন চাহিদাগুলো মেটাতো? The train. You could drive your vehicle onto a train bed and train into Whittier. There was only one day of the week that the train actually left early in the morning and then came back later at night, and that was on Wednesday. এই টানেলটি কি কখনো দীর্ঘ সময়ের জন্য আটকে ছিল? Yes, we've had avalanches. There was a rock slide on the other side a few years back. That train tunnel was closed. কত দিনের জন্য? I don't want to say 3 months. যদিও হুইটিয়ারে আগত বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আসলে এটা এখানকার মানুষদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। If somebody needs something, I mean, I have people who come in like Beverly. I don't have any cat food. I mean, he can come in and don't have to sweat about your car being unlocked. Plus, it's community. Everybody look out for your stuff. হুইটিয়ারের বাসিন্দারা বিশেষ করে গ্রীষ্মকালে এখানে আসা আমেরিকান কালো ভাল্লুকের ব্যাপারে সতর্ক থাকে। One time there was a very big bear. I could hear a lot of noise and what is it? What is it? Finally the cop comes up and says, I got him out. He said, I scared the shit out of him. And I said, I bet. And he goes, no, really, I scared the shit out of him. It's there in the doorway. শীতের মৌসুমে হুইটিয়ারের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস বা 23 ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে আসলে এখানে প্রচণ্ড শীত অনুভূত হয়। এমনকি ওই সময় এই অঞ্চলটি ঘন্টায় 95 কিলোমিটার বা 60 মাইল বেগে ঝড়ের দ্বারা মুখোমুখি হয়, যা ওই এলাকার গাছকে উপড়ে ফেলতে পারে, এমনকি 5 মিটার বা 16 ফুট পর্যন্ত ভারী তুষারপাতের সম্মুখীন হতে দেখা যায়। ওই চ্যালেঞ্জিং মুহূর্তে এখানকার বাসিন্দারা বেশি বেশি ইনডোর অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। In the winter time, play video game or try to go down to the gym or go sledding. হুইটিয়ারের অর্থনীতি মূলত পর্যটন, মাছ ধরা, শিপিং, কার্গো পরিবহন এবং বন্দর পরিষেবার উপর নির্ভর করে টিকে থাকে। আলাস্কা রেলরোড কর্পোরেশনও কিছু কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এই শহরের মোট জনসংখ্যার 7.1% দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং এখানকার বেকারত্বের হার প্রায় 9.2%। প্রতি বছর প্রায় 8 লক্ষ পর্যটক ক্রুজ জাহাজের মাধ্যমে এই আকর্ষণীয় শহরটি পরিদর্শনে আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই হুইটিয়ার মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কাজ করেছিল। হিমাঙ্কিত গভীর জলবন্দর, মেঘলা এবং পাহাড় এই সামরিক ঘাঁটিকে গোপন রাখতে সাহায্য করেছিল। 1953 সালে ইউএস আর্মি বেগিস টাওয়ারের সাথে বাকনার বিল্ডিং তৈরি করে একই ছাদের নিচে শহর ধারণাটি প্রস্তাবিত করে। বাকনার বিল্ডিংটি একটি দুর্গের মতো। এতে রয়েছে একটি হাসপাতাল, ডেন্টাল অফিস, 2টি শুটিং রেঞ্জ, একটি জেল, পোস্ট অফিস, ব্যাংক, নাপিতের দোকান, থিয়েটার, শখের ঘর এবং একটি বোলিং অ্যালি রয়েছে। 1960-এর দশকে সেনা প্রত্যাহারের পর বেগিস টাওয়ারগুলো ব্যবহার করা অব্যাহত থাকলেও বাকনা বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই বিল্ডিংটি এখন একটি পরিত্যক্ত কাঠামো, যার মেঝেতে বিয়ারের ক্যান, দেয়ালে আঁকা পুরনো ছবি। হয়তো ভিতরে গেলে দেখা যাবে এখানে ভাল্লুকেরা শীত থেকে বাঁচতে এর ভিতরে বসবাস করছে। যদিও বেগিস টাওয়ারের একটি উজ্জ্বল অতীত রয়েছে, বহু বছর ধরে এটি প্রাকৃতিক ধ্বংসাত্মক শক্তি থেকে নিজেকে প্রতিরোধ করেছে, কিন্তু 70 বছরের পুরনো কাঠামো হিসেবে এটি তার জীবনকাল অতিক্রম করতে চলেছে। এটি শুধুমাত্র তার বর্তমান বাসিন্দাদের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মহান তাৎপর্যের ভূমিকা বয়ে আনতে চলছে। হুইটিয়ারের সমস্ত বাসযোগ্য জমির মালিক আলাস্কার রেলরোড কোম্পানি। এখানকার মানুষের জন্য নতুন কোনো বিল্ডিং নির্মাণের আর কোনো জায়গা নেই। I hope that it stays like this for forever. I don't know if it will. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ছিলাম আমি রুহি চ্যানেল।